Good evening everybody. Today I will discuss about the replication. So at first you have to know what is replication. Replication জিনিসটা কি? Replication হচ্ছে ডুপ্লিকেট ফর্ম অফ ডিএনএ প্রোডাকশন। মানে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ধরো রয়েছে, সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ দুটো স্ট্র্যান্ড একে অপর থেকে পৃথক হলো, দ্যাট ইজ কল্ড ডিন্যাচুরেশন। এবং সেই দুটো পৃথক স্ট্যান্ড যখন পেরেন্টাল স্ট্যান্ড হিসেবে কাজ করবে এবং সেই দুটো পেরেন্টাল স্ট্যান্ডের ওপর আর একটা করে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, তাহলে কি হলো? আলটিমেটলি দুটো ডবল হেলিক্যাল ডিএনএ তৈরি হয়ে গেল। যে প্রসেসে একটা ডবল হেলিক্যাল ডিএনএ থেকে 2 কপিস অফ ডিএনএ তৈরি হয়, সেই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন, মানে কপি করা। অ্যাকচুয়ালি রেপ্লিকেশন মিন্স কপি করা। তো এখানে আমরা দেখো এই ফার্স্ট স্লাইডটাতে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা 3 রকম রেপ্লিকেশন মডেলের কথা বলেছি। ফার্স্ট অফ অল ইজ সেমি কনজারভেটিভ মডেল, সেকেন্ড ইজ কনজারভেটিভ মডেল অ্যান্ড থার্ড ইজ ডিসপারসিভ মডেল। তো সেমি কনজারভেটিভ মডেলটা কি? সেমি কনজারভেটিভ মানে কনজার্ভ হচ্ছে সিকোয়েন্সটা হাফ, মানে সেমি হচ্ছে। এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, একটা পিঙ্ক কালারের পেরেন্টাল স্ট্যান্ড রয়েছে এবং সেই পিঙ্ক কালারের পেরেন্টাল স্ট্যান্ডটা যখন ডিন্যাচিওর করবে, মানে দুটো স্ট্যান্ড পৃথক হয়ে যাবে, তখন সেকেন্ড স্টেজে দেখো দুটো পিঙ্ক কালারের স্ট্যান্ড আমি দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমরা আফটার ফার্স্ট রেপ্লিকেশন সাইকেল ওই পিঙ্ক কালারের স্ট্যান্ডের উপরে একটা ব্লু কালারের সেকেন্ড নতুন স্ট্যান্ড মানে অফস্প্রিং স্ট্যান্ড তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ডিএনএ ডবল হেলিক্সটা তৈরি হলো, তার মধ্যে কি হচ্ছে? তার মধ্যে অ্যাকচুয়ালি একটা ব্লু একটা পিঙ্ক কালারের স্ট্যান্ড থাকছে। Hence we can say that it is a type of semi-conservative model. Okay, conservative model যখন যাচ্ছি, conservative model কি হচ্ছে? The parental strand, the two strands are same color, that is the pink color. এবং যখন আমরা ডিন্যাচিওর করে দুটো পেরেন্টাল স্ট্যান্ডকে মানে দুটো পিঙ্ক কালারের স্ট্যান্ড সেপারেট হয়ে গেল, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটা দেখো পুরো পিঙ্ক কালারের স্ট্যান্ড হয়েছে, দুটো হেলিক্সে পিঙ্ক, আর একটা দিকে দুটো হেলিক্স কি হয়েছে? ব্লু কালার হয়েছে। হাউ ইট ইজ পসিবল? এটা কিভাবে পসিবল? এটা এইভাবেই পসিবল, যখন কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন হয় তখন একটা মানে ডুপ্লিকেট যে কপি তৈরি হয় তার দুটো পেয়ারের মধ্যেই মানে দুটো হেলিক্সের মধ্যেই তার পেরেন্টাল সমস্ত কিছু কনজার্ভ ফর্মে থাকে, বাট একটা পুরোটাই কিন্তু নিউলি ফর্মড হয়। এখানে আমরা কালার দিয়ে দেখিয়েছি বলে জিনিসটাকে ভাবছি হয়তো যে একটা পিঙ্ক গেল আর একটা পিঙ্কে এলো না কেন, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা সিকোয়েন্সিং এ যাব, মানে ডিএনএ সিকোয়েন্সিং এর বেসিসে যখন করব, তখন আমরা দেখতে পাবো, তখন তো বাইরে দেখে এরকম এক্সটার্নালি আমরা কালার চেঞ্জ কিছু বুঝবো না, তখন শুধু কি বুঝবো? তখন বুঝবো সিকোয়েন্সের পরিবর্তন। তো কনজারভেটিভ মডেলে একটা যে পেরেন্টাল স্ট্যান্ড থেকে একটা ডবল হেলিক্যাল ডিএনএ হয়, একটা পুরোটা জাস্ট লাইক পেরেন্টাল হয়, আর একটা পুরোটাই কিন্তু নিউলি ফর্মড হয়। ওকে, অ্যান্ড দ্য থার্ড টাইপ ইজ ডিসপারসিভ মডেল। ডিসপারসিভ মডেলটাতে কি হয় দেখতে পাচ্ছি আমরা, দেখো পেরেন্টাল স্ট্যান্ড, 2 strands are pink, while in the first cycle of replication the produced strands are the mixture of blue and pink. তার মানে কি? ডিসপারসিভ মডেলে দুটো যে পেরেন্টাল স্ট্যান্ড আলাদা হয়ে যায়, তার থেকে যে দুটো ডবল হেলিক্যাল স্ট্যান্ড তৈরি হয় অফস্প্রিং স্ট্যান্ডগুলো, তাদের মধ্যে তোমার পেরেন্টালের বৈশিষ্ট্য এবং নতুন বৈশিষ্ট্য মিক্সড আপ কন্ডিশনে থাকে। বুঝতে পারলে? তার মানে কি? ব্লু পিঙ্ক ব্লু পিঙ্ক ব্লু পিঙ্ক এরকম। তাহলে তিনটে ব্যাপার পরিষ্কার তো? তোমরা এটাকে কিন্তু একটা সাইকেল করে দেখালেই কিন্তু ব্যাপারটা ইজি, আর একটা সেকেন্ড সাইকেল করে দেখানো আছে, দ্যাট ইজ নট নেসেসারি। ওকে, ফার্স্ট সাইকেলটা দেখালি ইজি। সেমি কনজারভেটিভে কি হলো? দুটো পেরেন্টাল স্ট্যান্ডে হলো আলাদা, তার উপরে একটা করে নিউলি স্ট্যান্ড। তার মানে আমরা বলতে পারি অফস্প্রিং স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ড ডবল হেলিক্যাল স্ট্যান্ডের একটা পেরেন্টস থেকে আসবে, একটা নতুন আসবে, একটা পিঙ্ক একটা ব্লু। কনজারভেটিভে এসে দেখলাম দুটো যে কপি তৈরি হবে তার মধ্যে একটা টোটালি পেরেন্টাল, একটা টোটালি নিউ কম্বিনেশন। আর ডিসপারসিভে এসে দেখলাম দুটো কপি তৈরি হবে, তার মধ্যে পেরেন্টাল আর নিউলি সিনথেসাইজড স্ট্যান্ড, এটা মিক্সড আপ কন্ডিশনে রয়েছে। ওকে, এরপরে যাচ্ছি আমরা নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টে যাচ্ছি। এটাকে আমি বলবো মেসেলসন-স্টাহিল এক্সপেরিমেন্ট। মেসেলসন-স্টাহিল এক্সপেরিমেন্ট ইন 1958 ম্যাথিউ মেসেলসন অ্যান্ড ফ্র্যাঙ্ক স্টাহিল এরা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কিসের উপর ভিত্তি করে? এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনকে ওনারা এক্সপেরিমেন্টালি প্রুভ করার জন্য কি করেছিলেন? ইকোলাই কালচার নিয়েছিলেন
ইকোলাই একটা ব্যাকটেরিয়া, তো সেই ইকোলাই কালচারটাকে উনি অ্যাট ফার্স্ট 15NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা আইসোটোপ, যেখানে 15N আছে, সেটার মধ্যে মানে পিঙ্ক কালারের যে কালচারটা ফার্স্ট দেখতে পাচ্ছ, ইকোলাই কালচার বলে লেখা আছে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, পিঙ্ক কালারের কালচার, তার মধ্যে তিনি ইকোলাইকে গ্রো করিয়েছিলেন। তারপর সেটাকে টেস্ট টিউবে স্থানান্তরিত করেছিলেন, সিসিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের মধ্যে তিনি সেটাকে রাখেন। সিসিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টে রাখা হয়, কেন রাখা হয়? এটা পরবর্তী সময় কি করার জন্য? এটাকে সেন্ট্রিফিউজ করার জন্য। কারণ সেন্ট্রিফিউজ করতে গেলে যে কোনো জিনিসকে একটা ছোট টেস্ট টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে রাখতে হয়, সিসিয়াম ক্লোরাইডের মধ্যে ট্রান্সফার করা হয়। তারপর সেটাকে সেন্ট্রিফিউজ করার পরে যে ডিএনএটা পাওয়া যায়, দেখো দুটো স্ট্র্যান্ডে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের। তার মানে কি, ওটা যেহেতু 15NH4Cl মিডিয়ার মধ্যে গ্রো করেছে, মিডিয়া কালারটা পিঙ্ক ছিল বলে ডিএনএ স্ট্র্যান্ডটা পিঙ্ক। এটা এইভাবে আমি ব্যাপারটাকে বুঝলাম। দেন উনি ওই যে ইকোলাইগুলো ওখানে গ্রো করেছিল, সেই ইকোলাইগুলোকে ওখান থেকে নিয়ে NH4Cl মিডিয়া আর একটা অন্য আইসোটোপের, সেখানে N40, সেটার মধ্যে ট্রান্সফার করেন। তারপরে তিনি একইভাবে CCl এর মধ্যে গ্রেডিয়েন্টের মধ্যে রেখে সেটাকে সেন্ট্রিফিউজ করার পরে যে ব্যান্ড আছে সেখানে তিনি দেখেন মিক্সড আপ হয়ে গেছে, মানে একটা স্ট্যান্ড N15 এর আর একটা স্ট্যান্ড N14 এর, মানে একটা ব্লু একটা পিঙ্ক হয়ে গেছে। দেন তিনি আবার সেটাকে রেপ্লিকেশন সেখান থেকে ব্লু থেকে তুলে এগেন তিনি আবার N14 এর কালচারের মধ্যে তিনি রেখে দেন, আবার সেখানে একটা রেপ্লিকেশন সাইকেল করেন। তারপরে স্ট্যান্ডে তিনি দেখেন, দেখো থার্ডটাতে কি রেজাল্ট হচ্ছে, সেকেন্ডটাতে কি ছিল? ওয়ান পিঙ্ক এন্ড ওয়ান ব্লু, তাহলে ওয়ান পিঙ্ক ওয়ান ব্লু ডিফারেন্ট হয়ে গেল, মানে প্যারেন্টাল দুটো আলাদা হয়ে গেল। দিয়ে আবার যেহেতু ব্লুর উপর রেখেছে, ওই জন্য ওয়ান, যেটা একটা পিঙ্ক প্যারেন্টাল ছিল তার উপরে ব্লু হবে, আর একটা প্যারেন্টাল ব্লু ছিল তার উপরে আবার ব্লু হবে। সুতরাং একটা হবে N14-15 কম্বিনেশন, আর একটা হবে N14-14 কম্বিনেশন। ক্লিয়ার? দেন তিনি সেটাকে আবার N14 এ আবার ট্রান্সফার করেন একইভাবে, কিন্তু তারপরটার কেসটা হয়েছে। এটা কিন্তু দেখো ছবিটা দেখে খুব ইজিলি বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে মিচেলসন স্টাইল এক্সপেরিমেন্ট। তিনি তারপর সেখান থেকে ফটোগ্রাফ নেন ডিএনএ ব্যান্ডের। তো তিনি সেখানে ফটোগ্রাফের মধ্যে দেখতে পান যেখানে একরকম আছে সেখানে শুধুমাত্র একটা ব্যান্ড, সেখানে ডিফারেন্ট টাইপস এর ব্যান্ড এসছে। এখান থেকে তিনি একটা কনক্লুশনে আসেন। সেই কনক্লুশনটা হচ্ছে এটাই যে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশনের ক্ষেত্রে পেরেন্টাল স্ট্র্যান্ডের 50% স্ট্র্যান্ড পেরেন্টাল হবে আর 50% স্ট্র্যান্ড কিন্তু নিউলি ফর্মড হবে। ওকে, তো এখান থেকে এই পরীক্ষাটা তোমার এস্টাবলিশড হয়ে যায়। তারপরে আমরা আসছি রেপ্লিকেশন, হাউ রেপ্লিকেশন অকার। এখানে আমি দেখাচ্ছি রেপ্লিকেশন কিরকম হয়, যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড। ধরো আমি সাপোজ বলছি একটা ডিএনএ আছে যার দুটো স্ট্র্যান্ডই পিঙ্ক কালারের, তো সেই দুটো স্ট্র্যান্ড অ্যাট ফার্স্ট ডিন্যাচুর করবে, মানে তাদের মাঝে এটিজিসি বন্ডগুলো ভেঙে যাবে, এইচ বন্ডগুলো দিয়ে দুটো পিঙ্ক কালারের বন্ড সেপারেট হয়ে যাবে। সাপোজ ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট, এখানে দেখো দুটো টেমপ্লেট স্ট্যান্ড ছিল এই ছবিটাতে, একটা হচ্ছে ধরো দুটো হচ্ছে ব্লু কালারের ছিল, এই দুটো যে টেমপ্লেট স্ট্যান্ড, এরা দুজনের সাথে কিন্তু বন্ড করে এটিজিসি বন্ড করেছিল, এরা অ্যাট ফার্স্ট সেপারেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো দুটোর ওপরই নতুন একটা করে পিঙ্ক কালারের স্ট্যান্ড তৈরি হয়ে নামছে, তলার অ্যারোটা ইন্ডিকেট করছে স্ট্যান্ডটা তৈরি হয়ে নামছে। নতুন স্ট্যান্ডে কিভাবে ATGC পরপর একটা করে নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাচ্ছে সেটাকে অ্যারোর মাধ্যমে দেখানো হয়েছে। বুঝতে পারলে? তাহলে নতুন প্যারেন্টাল স্ট্যান্ডটাকে বলবো টেমপ্লেট স্ট্যান্ড, মানে যার উপর তৈরি হচ্ছে, আর নতুন স্ট্যান্ডটাকে বলবো কি নিউলি ফর্ম স্ট্যান্ড বা অফস্প্রিং স্ট্যান্ড। ওকে, নেক্সট দেখো রেপ্লিকেশন যে শুরু হয়, রেপ্লিকেশন তো ডিএনএ যে কোনো জায়গা থেকে শুরু হয়ে যেতে পারে না, রেপ্লিকেশন শুরু হওয়ার একটা নির্দিষ্ট জায়গা থাকবে। তো সেই জায়গাটা ইন কেস অফ ইকোলাই, কারণ আমরা এখন পড়ছি রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া, মানে প্রোক্যারিওটিক রেপ্লিকেশন এখন আমরা পড়ছি। তো ইকোলাইয়ের ক্ষেত্রে একটা স্পেসিফিক জায়গাতে রেপ্লিকেশনটা অরিজিন হয়, এই স্পেসিফিক জায়গাটার নাম হচ্ছে অরিসি পজিশন। ঠিক আছে, এই অরিসি পজিশনটাকে কি দিয়ে তুমি মানে মার্ক করবে সেই জায়গাটাতে, এই যে অরিসি যে রিজিয়নটা, সেখানে 245 বেস পেয়ার একটা স্প্যান থাকে। দেখো ফার্স্ট যে ডিএনএ ডবল হেলিক্সটা আমি দেখতে পাচ্ছি 5' to 3', 3' to 5' একটা প্যারালাল ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্র্যান্ড লম্বাভাবে লোকেট করে রয়েছে। সেখানে দেখো একটা জায়গাতে আমি দেখতে পাচ্ছি কাটা কাটা কতগুলো সিকোয়েন্স, এগুলো কিছুই না,
13 বিপি রিপিটস, আর তার পাশেরটা দেখো 9 বিপি রিপিটস। এই পুরো সিকোয়েন্সটা 245 বিপি, মানে 245টা বেস পেয়ার সমন্বিত একটা এরিয়ার নাম হচ্ছে অরিসি। ওই যে কাটা কাটা ওই পুরো রিজিয়নটাকে আমি বলবো অরিসি, মানে অরিজিন অফ রেপ্লিকেশন। ওকে, তার মধ্যে 13 বিপি এটি পরপর, মানে ওই সিকোয়েন্সটাকে যদি তুমি আরো মলিকুলার লেভেলে স্টাডি করো দেখতে পাবে এটি 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 করে 13টা পরপর পরপর রিপিট বেস পেয়ার, আবার তার পাশে 9টা বেস পেয়ার রিপিট আছে। এই জায়গাটা পার্টিকুলারলি অরিসি রিজিয়ন। প্রথমে ডিএনএ এ এসে ওর সাথে বাইন্ড করে, ডিএনএ এ এসে ওই অরিসি রিজিয়নে বাইন্ড করতে পারে এট ফার্স্ট। ডিএনএ এ তাহলে কি? ডিএনএ এ হচ্ছে ইনিশিয়েটর প্রোটিন। The protein need to initiate the replication is called initiator protein. এটাকে যখন এসে অরিসিতে বাইন্ড করলো ইনিশিয়েটর প্রোটিনটা, তখন কি হবে? স্টার্টিং অফ রেপ্লিকেশন শুরু হবে, জাস্ট রেপ্লিকেশনটা। ওই জায়গাটাতে বাইন্ড করার পরে ওই দেখো দুটো স্ট্যান্ড একে অপরের সাথে কেমন সেকেন্ড স্টেজটা দেখো ফাঁকা হয়ে গেছে না, মানে ওখানে একটা বাবল তৈরি হয়েছে, দুটো স্ট্যান্ড একে অপরের থেকে সেপারেট হয়ে গেছে। ঠিক আছে, এরপর সেপারেট যেই হয়ে গেল ওই জায়গাতে দেখো এই যে রিপিট সিকোয়েন্সটাতে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ হেলিকেজ, মানে ডিএনএ বি, যেটা ডিএনএ বিটা হচ্ছে জিনটা আর ডিএনএ হেলিকেজটা হচ্ছে প্রোটিনটা। আর আরেকজনকে ডিএনএ হেলিকেজ লোডার, ডিএনএ সি লোডার মানে কি করবে? লোডার হচ্ছে নিয়ে আসবে, মানে ভেতরের যে পিঙ্ক কালারের ছোট ক্লামটা দ্যাট ইজ কল্ড লোডার, এন্ড বাইরের দিকে যে হালকা একটা স্কিন কালারের মতো ওটা হচ্ছে হেলিকেজ। হেলিকেজকে ধরে আনে হেলিকেজ লোডার, ওকে লোড করে আনবে। আনার পরে দেখো মাঝখানে এসে ওখানে যুক্ত হচ্ছে, দিয়ে ফর্কটা আরো বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, জায়গাটা আরো বেশি ফাঁকা হচ্ছে। ফাঁকা হওয়ার পরে দেখো একসময় লোডার, তারপরে স্টেজে লোডার খুলে চলে গেল, মানে পিঙ্ক কালারের লোডারটা খুলে চলে গেল, মানে ওর কাজ নেই, হেলিকেজকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়াটাই ওর কাজ। এরপর হেলিকেজ দেখো বাই ডিরেকশনাল ওয়েতে কিন্তু মুভ করছে। এই সময় যে ওয়াই শেপের যে স্ট্রাকচারটা তৈরি করছে দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক ওয়াইজ দেখো দুটো হেলিকেজ দুটো স্ট্যান্ডে বসে দুদিকে মুভ করে যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে। হেলিকেজের কাজ হচ্ছে জাস্ট লাইক দ্য নাইফ, মানে ছুরির মতো কাজ করে। হেলিকেজ ক্যান ডিন্যাচুর দ্য ডবল হেলিক্যাল ডিএনএ। ডবল হেলিক্যাল ডিএনএ এর মাঝখানে যে মানে বন্ডগুলো থাকে এটিজিসি এটিজিসি গুলোকে কেটে কেটে চলে যায়। দেখবে কখনো কখনো জামার সেলাই খোলার ক্ষেত্রে মাঝখানে দুটো সুতোকে ব্লেড বা কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর দুদিকটা ধরে টানবে, দেখবে পরপর পরপর সেই জায়গাটা সুতোটা খুলে 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 চলে যায়। জাস্ট লাইক হেলিকেজের কাজটা এরকম। এরপর দেখো একটা ডিএনএ প্রাইমেজ বলে এনজাইম গ্রিন কালারের এসে কিন্তু ঠিক হেলিকেজের পরে যুক্ত হচ্ছে। হেলিকেজ যেদিকে থাকবে হেলিকেজের ওখানে কিন্তু যুক্ত হচ্ছে। এর কাজটা কি? ডিএনএ প্রাইমেজের কাজ হচ্ছে আরএনএ প্রাইমার প্রোভাইড করা। হোয়াট ইজ আরএনএ প্রাইমার? আরএনএ প্রাইমার হচ্ছে একটা ছোট সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা তোমার নিউক্লিওটাইডকে তৈরি হতে সাহায্য করবে। এই আরএনএ ডিএনএ প্রাইমেজ এলো, মানে ও একটা এনজাইম, ও এসে আরএনএ প্রাইমার বলে একটা ছোট সিকোয়েন্স প্রোভাইড করবে। এই আরএনএ প্রাইমারটা ওখানে অ্যাড হলে তবে তারপর থেকে নতুন করে নিউক্লিওটাইড সিনথেসিস শুরু হবে। ও না আসা পর্যন্ত কিন্তু শুরু হবে না। আরএনএ প্রাইমারটা অ্যাকচুয়ালি ছোট 5 to 10 নিউক্লিওটাইড একটা ছোট, মানে কি বলবো, নিউক্লিওটাইড সিকোয়েন্স। ও এলে তারপরে আমি আগেই বললাম প্যারেন্টালের উপরে নতুন স্ট্যান্ড তৈরি হবে, তাই নতুন স্ট্যান্ডটাকে তৈরি হতে সাহায্য করবে কিন্তু আরএনএ প্রাইমার, আর এই আরএনএ প্রাইমারকে রিক্রুট করবে ডিএনএ প্রাইমেজ। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে আসছি আমরা মেইন মানে প্রসেসটাতে। দিস ইজ দ্য মেইন রেপ্লিকেশন প্রসেস। এখানে আরেকটা স্পেসিফিক প্রোটিনের নাম আমি বলবো, দ্যাট ইজ কল্ড এসএসবি প্রোটিন। হোয়াট ইজ এসএসবি প্রোটিন? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। যখন হেলিকেজ দুটো একে কেটে দিয়ে দিয়ে চলে যাচ্ছে ডিএনএ কে মাঝ দিয়ে, তখন ওর পেছনে পেছনে এসএসবি প্রোটিন ওর সাথে লাগছে। কেন লাগছে? যাতে না করে কেটে দেওয়ার পর এগেন ওরা আবার অ্যানিয়াল হয়ে যেতে পারে, মানে আবার জুড়ে যেতে পারে। হেলিকেজ কাটলো, সেই কাটা অংশটা আবার যাতে জুড়ে যেতে না পারে সেই কারণে এসএসবি প্রোটিন বসে থাকবে। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, ও একটা একটা স্ট্যান্ডের উপর বসে থেকে সেগুলোকে এগেন তারা যাতে না আর রিপিটেডলি রিঅ্যানিয়ালিং হয়ে যেতে পারে, জুড়ে যেতে পারে, সেটাতে সাহায্য করে। দেখো এবার এই স্টেপসটা আমি বর্ণনা করব। ফার্স্ট 1 নম্বরে কি দেখতে পাচ্ছি আমরা? প্রথমে আমি বলে দিই ছবিটা কিন্তু কমপ্লিট আঁকা হয়নি বা তোমাদেরও আঁকার দরকার নেই। একইভাবে এই যে ডান দিকে স্ট্র্যান্ডটা আছে ডিএনএ জুড়ে রয়েছে, বাঁ দিকেও ঠিক একই থাকবে, মাঝখানে এরকম ফর্কটা তৈরি হয়েছে।
এইটুকুনি পোর্শন দেখালেই হবে, তোমাদেরকে এতটাও বড় করে আঁকার দরকার নেই। ওকে, কি দেখাবো? দেখো এখানে অ্যাট ফার্স্ট আমি ডিএনএ একদম যেখানটাতে ওয়াইটা হয়েছে, ওয়াই যে রিজিয়নটাতে হয়েছে, এই যে রিজিয়নটাতে ওয়াই হয়েছে, এই রিজিয়নটা এটা হচ্ছে ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজটা কি কালার? ডিএনএ হেলিকেজটা হচ্ছে ক্রিম কালার, হালকা ক্রিম কালারে রয়েছে, সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ। ওকে, এই ডিএনএ হেলিকেজটা কি করবে? এখানে কাটিং করে করে যাবে টুয়ার্ডস ডিএনএ রেপ্লিকেশন, যেদিকে রেপ্লিকেশনটা প্রসিড করবে এই ডবল হেলিক্যাল ডিএনএটাকে কাটিং করে করে এগোবে। দেখো তার পেছনেই রয়েছে কি প্রাইমেজ। প্রাইমেজের কাজ কি? আরএনএ প্রাইমারকে প্রোভাইড করা। আচ্ছা, এখানে দেখো একটা থার্ড মেন এনজাইম এলো, আর তারপরে বলে দিই এসএসবি প্রোটিন, দেখো উপরে লেখা আছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, যাতে না করে নতুন করে জুড়ে যায় তার জন্য, তাকে প্রিভেন্ট করার জন্য। এবার দেখো আরএনএ পল 3 এখানে আসছে। আরএনএ পল 3 মানে কি? আরএনএ পল 3 হচ্ছে মেইন এনজাইম ফর ডিএনএ রেপ্লিকেশন। আরএনএ পল 3 ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পল 3 যেটাকে বলবো ডিএনএ পলিমারেজ কি? পলিমারাইজেশন করতে সাহায্য করবে। দি এনজাইম রিকোয়ারিং ফর দ্য পলিমারেজ। পলিমারেজ মানে কি? ওই যে কপিটা তৈরি করবে। তাহলে এই যে ভায়োলেট কালারের যে এনজাইমটা গোল মতো চাকতি, সেটা হচ্ছে পল 3, ডিএনএ পল 3। ও কি করবে? যেই আরএনএ প্রাইমার এলো, আরএনএ প্রাইমারটাকে টেনে ও এবার নিউক্লিওটাইড তৈরি করতে করতে যাবে। আমি প্রথমেই বলেছিলাম স্টার্টিংটার জন্য আরএনএ প্রাইমার দরকার। ওখানে দেখো গোড়ার দিকে সবুজ রঙের আরএনএ প্রাইমারটা একটুখানি পড়ে রয়েছে, তারপর ওকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ডিএনএ পল 3, দ্যাট ইজ দ্য পিঙ্ক ইন কালার। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে একটা দিকে দেখবে পিঙ্ক কালারটা যে সিনথেসিস হচ্ছে সেটা কিন্তু টুয়ার্ডস দ্য ফর্ক, মানে ফর্ক যেদিকে সেই দিকে যাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে। এই কন্টিনিউয়াসলি সিনথেসাইজড যে নিউলি স্ট্যান্ড তাকে বলা হবে কি? লিডিং স্ট্যান্ড, লিডিং। এবং আর অপর পেন্টাল স্ট্যান্ডের উপরে দেখো উল্টো দিকে একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হচ্ছে, এবং সেটা কি হচ্ছে? কন্টিনিউয়াসলি হচ্ছে না, ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। সেই জন্য সেই স্ট্যান্ডটাকে বলবো ল্যাগিং স্ট্যান্ড। এবং ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রে বারবার আরএনএ ডিএনএ প্রাইমেজ যুক্ত হবে, মানে সবুজ কালার এনজাইমটা বারবার আরএনএ প্রাইমার দেবে, আবার ডিএনএ পল যুক্ত হবে, একটু করে তোমার খন্ড নিউক্লিওটাইড তৈরি করবে, আবার তারপরে সেটা খুলে চলে যাবে, আবার নতুন আসবে। তো একটা পেন্টাল স্ট্যান্ডের উপরে ডিএনএ রেপ্লিকেশন পিঙ্ক কালারের যে ফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হবে টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক, আর একটা অপোজিট টু দ্য রেপ্লিকেশন ফর্ক হবে এবং ডিসকন্টিনিউয়াসলি হবে। গোলাপি গোলাপি ফ্র্যাগমেন্ট গুলো তুমি খেয়াল করো যে সেগুলো ছোট ছোট রয়েছে, ছোট ছোট টুকরো টুকরো করে হচ্ছে, প্রত্যেকটার পেছনে একটা করে র্যাজের মতো সবুজ লেগে আছে। সবুজটা হচ্ছে আরএনএ প্রাইমার, মানে ওখানে অনেক আরএনএ প্রাইমার থাকবে, কারণ প্রত্যেকটা টুকরোর জন্য একটা করে আরএনএ প্রাইমার লাগবে এবং টুকরো 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 করে হবে। কিন্তু লিডিং স্ট্যান্ডের ক্ষেত্রে একটাই আরএনএ প্রাইমার লাগবে এবং সেটাই পুরোটাকে গোলাপিটাকে টেনে নিয়ে যাবে। এইভাবে রেপ্লিকেশনটা চলতে থাকে। তাহলে দুদিকেই রেপ্লিকেশন কিন্তু অবশ্যই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হবে। যেদিকে replication towards fork হবে, that the newly formed stand is called leading stand, and where the replication occurs opposite to the replication fork, the stand is called lagging strand, and the small fragments are called of the lagging strand are called Okazaki fragment. এইভাবে দেখো 2 নাম্বার 3 নাম্বারে দেখো পরপর ডান দিকে ডবল হেলিক্যালটা খুলে খুলে গেছে, জিনিসটা প্রসিড করে করে গেছে। 3 নাম্বার বা 4 নাম্বারটা এলে তুমি ভালো করে লক্ষ্য করতে পারবে। দেখো 4 নাম্বারটা আমি বলছি, গোড়ায় দেখো একদম তলার স্ট্যান্ডটার কথা বলছি, গোড়া একটা সবুজ জাস্ট স্টার্টিং এ লেগে আছে, তারপর দেখো পিঙ্ক কালারের স্ট্যান্ডটা পুরো সিনথেসিস হয়ে হয়ে টেনে টেনে ওকে নিয়ে যাচ্ছে কি একটা হচ্ছে ভায়োলেট কালারের ডিএনএ পল 3। কিন্তু তার উল্টো দিকে উপরের স্ট্যান্ডটাকে লক্ষ্য করো, অপোজিট দিকে যে জিনিসটা যাচ্ছে দেখো ডিএনএ পল 3 কতগুলো দেখতে পাচ্ছি? একটা দুটো ডিএনএ পল 3 দেখতে পাচ্ছি, এবং কতগুলো টুকরো ডিএনএ স্ট্যান্ড দেখতে পাচ্ছি? গোলাপি গোলাপি টুকরো 1 2 3 4। সুতরাং এইটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড এবং 4টে ওকাজাকি ফ্র্যাগমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তারপরে স্টেজে একটা জিনিস লক্ষ্য করো, আমরা 4 নাম্বার ছবিতেই একটা ছোট এনজাইম নতুন করে এলো। একটা দেখো উপরের স্ট্যান্ডাতে একটা ব্লু কালারের গোল চাকতির মতো এনজাইম দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা কিন্তু ডিএনএ পল 1 এনজাইম। এর ফাংশনিংটা পরে আসছে। আর তারপরে 5 নাম্বার ছবিতে দেখো একটা ইয়েলো কালারের চাকতি এসছে, এটাকে বলবো লাইগেজ এনজাইম। এর পরের ছবিটা কিন্তু আরো ভালো করে আমি বোঝাচ্ছি। এই ছবিটা লক্ষ্য করো, এইভাবে ধরো দুটো স্ট্যান্ড তৈরি হয়েছে। তাহলে লিডিং স্ট্যান্ড যেটা, লিডিং স্ট্যান্ডের তো কোনো প্রবলেম নেই, ও তো একটা না
সিনথেসাইজ হয়ে যাচ্ছে, তাহলে একটা পেরেন্টালের উপরে একটা নিউলি ফর্মড স্ট্যান্ড সিনথেসাইজ হয়ে গেল। ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রে কি হলো, দেখো এটা হচ্ছে মাদার স্ট্যান্ড, তার ব্লু কালারেরটা, তার তলায় দেখো আমি দেখতে পাচ্ছি যে এটা অফস্প্রিং স্ট্যান্ড, কিন্তু এখানে দুটো ওকাজাকি ফ্র্যাগমেন্ট আছে। কেন বলছি, পিঙ্ক কালারের দেখো দুটো সেগমেন্ট আমি দেখতে পাচ্ছি, দুটো পিঙ্কের পেছনে একটু করে সবুজ, সবুজটা কি আরএনএ প্রাইমার, কারণ আমরা আগেই বলেছি আরএনএ প্রাইমার ছাড়া কিন্তু ডিএনএ সিনথেসিস হবে না। এবার দেখো একটা ব্লু কালার এনজাইম নাম্বার 2 এ, ব্লু কালার এনজাইমটা এসে বসেছে কোনখানটাতে, ঠিক যেখানে আরএনএ প্রাইমারের লাগা অংশটা, সবুজ অংশটা ছিল, এসে ও কি করেছে, গ্রিন পার্টটাকে রিমুভ করে দিয়েছে, করে দিয়ে দেখো তারপরে 3 নাম্বার স্টেজে ও বেরিয়ে চলে গেছে। 4 নাম্বার স্টেজে দেখো একটা ইয়েলো কালার এনজাইম এসেছে, দ্যাট ইজ কল্ড ডিএনএ লাইগেজ। লাইগেজের কাজ কি, আঠার কাজ। হেলিকেজ যেমন ছুরির কাজ, কাঁচি কাজ করেছিল, লাইগেজের কাজ হচ্ছে কি জোড়ার কাজ করবে। দেখো যেখানে 3 নাম্বার ছবিতে আমি দেখলাম যে ব্লু কালারের যে ডিএনএ পল 1 এসে ওই গ্রিন কালারের প্রাইমারটাকে রিমুভ করে দিয়ে গেছে, কিন্তু দেখো ওখানে একটা মাঝখানে ছোট্ট একটা নিক থেকে গেছে, ফাঁক থেকে গেছে। সেই ফাঁকটা কিন্তু থাকলে কিন্তু ডিএনএতে হবে না, ফাঁকটাকে কিন্তু সিল করতে হবে। সেই কারণেই 4 নাম্বার স্টেজে লাইগেজ এনজাইম আসে। লাইগেজ এনজাইম এসে কি করবে, এটাকে দুটো পিঙ্ক কালারের খণ্ডকে জুড়ে দেবে। বুঝতে পারলে, লাইগেজ এসে জুড়ে দেবে, একটা না কন্টিনিউয়াস একটা পিঙ্ক কালারের খণ্ডক হয়ে গেল। তাহলে এইভাবে নিউলি ফর্মড একটা ডিএনএ তৈরি হলো। এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র ঘটে ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে, বিকজ ল্যাগিং স্ট্র্যান্ড ইজ নট কন্টিনিউয়াসলি সিনথেসাইজড। There are several Okazaki fragments and the Okazaki fragments must be sealed. এদেরকে এক হয়ে যুক্ত করতে হবে, না হলে তো ওটা টোটাল একটা ডিএনএ স্ট্যান্ড হবেই না। বুঝতে পারলে, হয়ে গেল এটা। তাহলে এইভাবে যতগুলো Okazaki ফ্র্যাগমেন্টের মাঝে আরএনএ প্রাইমার থাকবে সেগুলোকে রিমুভ করবে ডিএনএ পল 1 আর সেগুলোকে জুড়বে ডিএনএ লাইগেজ। এই হয়ে গেল ওভারঅল তোমার রেপ্লিকেশন প্রসেস। এইভাবে লিডিং স্ট্যান্ডটা তো এমনিই রয়েছে ইনট্যাক্ট, ল্যাগিং স্ট্যান্ডটা এইভাবে যুক্তে যুক্তে গেল। পুরোটা যখন প্রসেস হয়ে গিয়ে, আগের স্টেজটা একটুখানি বলছি, পুরোটা যখন প্রসেস হয়ে গেল তখন এই যে একবারে শেষ পর্যন্ত যখন হয়ে গেল, দি এন্ডে এসে রেপ্লিকেশন টার্মিনেট করবে, তখন কি হলো, পুরো দুটো ব্লু কালারের স্ট্যান্ডের উপর দুটো পিঙ্ক কালারের স্ট্যান্ড তৈরি হলো। তাহলে একটা দুটো যখন সেপারেট হয়ে গেল, 1 blue 1 pink and one other strand is also 1 blue 1 pink. সুতরাং this is an example of semi-conservative replication. Sometimes it can be called that it is semi-discontinuous. Semi-conservative কেন বললাম, কারণ একটা প্যারেন্টালের স্ট্যান্ড একটা, তার থেকে নিউলি ফর্মড একটা আসছে, হেন্স ইট ইজ কল্ড সেমি-কনজারভেটিভ। এবং এই যে একটা স্ট্যান্ড কন্টিনিউয়াসলি হচ্ছে আর একটা ল্যাগিং স্ট্যান্ড ডিসকন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলবো সেমি ডিসকন্টিনিউয়াস। সো ইন কেস অফ দ্য ই. coli, the replication process is semi-conservative as well as semi-discontinuous replication. Clear? So the overall process is completed. Thank you.